বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই অনুশীলনীর মোস্ট ইম্পর্টেন্ট 14, 15, 16, 17 এবং 18 নম্বর অঙ্কগুলো আমি তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আসলে মূলত এই অঙ্কগুলো থেকেই সৃজনশীল প্রশ্ন হয় এবং এখান থেকে মাস্ট বি অ্যাকসেপ্ট প্রশ্ন সবসময় থাকে। যারা এবার দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা এই অঙ্কগুলো বোঝার চেষ্টা করি। এই অঙ্কগুলো করার প্রথমে আমাকে একটা বিষয় তোমাদের জানাতে হবে, সেটা হলো এই যে উন্নতিকোণ এবং অবনতিকোণ। উন্নতিকোণটা কি জিনিস এবং অবনতিকোণটা কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আসলে মূলত উন্নতিকোণ হলো, আমি একটু চিত্র আঁকে তোমাদের দেখানোর চেষ্টা করি। এখানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা আমি ডি দিলাম। এখন দেখো এটা একটা কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। আমি সংজ্ঞাটা বলতেছি, তোমরা সাথেই থাকো। আর এটা হলো অবনতি কোণ। উন্নতি কোণ হলো কোন সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতি কোণ বলে। আর ভূমির বিপরীত সমান্তরাল বাহু, যেমন এডি বাহু, এখানে ভূমি হচ্ছে বিসি, বিপরীত সমান্তরাল বাহু এডির সাথে অতিভুজের যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে অবনতি কোণ। আসলে মূলত কি, যে আমাদের এই অঙ্কে মূলত যে বিষয়গুলো থাকতে পারে, একটা ঘর থাকতে পারে, একটা গাছ থাকতে পারে, একটা স্তম্ভ থাকতে পারে, একটা মিনার থাকতে পারে, একটা গম্বুজ থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, টাওয়ার থাকতে পারে, মাইল পোস্টের উপরে হেলিকপ্টার থাকতে পারে, যাই থাকুক না কেন। আসলে মূলত এখানে উচ্চতা বলতে যে বিষয়টা বোঝায় সেটা হলো এই যে এই উচ্চতা বলতে ওই সমকোণী ত্রিভুজের মূলত লম্ব বোঝায়, অর্থাৎ বিপরীত বাহু। একটা সমকোণী ত্রিভুজের এ বি হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে ভূমি। এখন কথা হচ্ছে যে ভূমি এবং লম্ব যে আমরা বলি, এখন এটাকে মূলত ভূমি এবং লম্ব না বলে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এটা বলা উচিত। তবে আমি তোমাদের বোঝানোর স্বার্থে মূলত ভূমি এবং লম্ব অর্থাৎ এই দুটো শব্দ ব্যবহার করছি। যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের শেষ সূত্র। এটা ক্ষেত্রে এখন আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই যে উন্নতিকোণ এবং অবনতিকোণ। তাহলে অবনতিকোণটা কি, আবার একটু আমি রিপ্লাই করে দেখো। যে অবনতিকোণ হচ্ছে যে ভূমির বিপরীত সমান্তরাল বাহুর সাথে অতিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে অবনতিকোণ বলে, আর ভূমির সাথে অতিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতিকোণ বলে। তাহলে আমাদের উন্নতিকোণ এবং অবনতিকোণ সম্পর্কে আর কোনো সংশয় বা কোনো কিছু না জানা থাকলো না। এখন আমরা এই অঙ্ক দেখো, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমি প্রত্যেকটি অঙ্ক একই থিওরিতে করার চেষ্টা করব, অর্থাৎ একই নিয়মে করার চেষ্টা করব। তোমরা একটু দেখো, এখানে আরেকটা কথা না বললেই নয় যে 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ আর হচ্ছে 45 ডিগ্রি কোণ। যদিও আমি তোমাদের এই বিষয়টা একটু জানাই, নইলে তোমরা অবশ্যই একটু বলতে পারো। এটা কিউ, এটা আর, অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে যে 60 ডিগ্রি কোণ। এটা আমরা এ বি সি দিই, এটা আমরা এক্স ওয়াই জেড দিই। দেখো এটা হচ্ছে যে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্ব দুইটাই হচ্ছে যে সমান হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে বলা যায় যে ওয়াই জেড এবং এক্স ওয়াই এটা সমান হবে। আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বটা
বড় হবে এবং ভূমিটা ছোট হবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের চিত্র আঁকার সময় যে হুবহু সঠিক হতে হবে তার কোনো মানে নেই। 60 ডিগ্রির ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, 55 ডিগ্রি কিংবা 65 ডিগ্রি যেহেতু তুমি মাপে করছো না, কিন্তু আনুপাতিক হারে মূলত সমান হওয়ার দরকার নেই, অ্যাডজাস্ট হওয়ার দরকার নেই, কিন্তু যেন কাছাকাছি হয়। আবার দেখা যাচ্ছে তোমরা 30 ডিগ্রি কোণ খাসে যে চিত্র আঁকাচ্ছ 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে, অর্থাৎ 60 ডিগ্রি কোণের মতো 30 ডিগ্রি কোণ আঁকাচ্ছ, কিংবা 60 ডিগ্রি কোণকে তোমরা 30 ডিগ্রি কোণের মতো আঁকাচ্ছ, কি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে 30 ডিগ্রি কোণের মতো চিত্র আঁকাচ্ছ। এইগুলো করবা না। তোমরা চিত্র সঠিক একদম হুবহু হোক বা না হোক, যেন কাছাকাছি হয় সেভাবে আঁকানোর চেষ্টা করবে। এটা যদি আমরা এ দিলাম, এটা আমরা বি দিলাম, এটা আমরা সি দিলাম, এটা আমরা ডি দিলাম, এটা কি বলেছে 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ থেকে বলছে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে 25 মিটার পিছিয়ে গেলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের এ বি এই স্তম্ভটার উচ্চতা নির্ণয় করতে বলছে। এখানে এ বিটাই হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি সমান হয়। এখন আমাদের এখানে বলেছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখি স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে বিসি মানে কি দেখো, বিসি মানে সিডি আর এবিডি, এই দুটো অংশের যোগফলে কিন্তু মূলত বিসি। তাহলে আমরা লিখতে পারি সিডি প্লাস বিডি। এখন এখানে সিডি একটু এর দূরত্ব দেওয়াই রয়েছে, এর মাপটা দেওয়াই রয়েছে, পরিমাপটা দেখো 25 মিটার, অর্থাৎ 25 প্লাস বিডি। তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বড় কোণটা সবসময়ের জন্য সমকোণের কাছাকাছি হয়, অর্থাৎ লম্বর কাছাকাছি হয়, আর ছোট কোণটা লম্ব থেকে সবসময় দূরেই অবস্থান করে। আর এই অঙ্ক নিয়ে যখন আমরা কাজ করব, এই অঙ্ক যখন আমরা করতে যাব, সবসময় একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, কাছের কোণটা নিয়ে আগে কাজ করতে হয়। আবার বলছি যে এই অঙ্ক যখন তোমরা করবা তখন সবসময়ের জন্য একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে তোমরা কাছের কোণটা নিয়ে সবসময় আগে অর্থাৎ প্রথমে কাজ করবে, তাহলে তোমাদের সমস্যাটা থাকবে না। আর তোমরা যদি ছোট কোণটা নিয়ে আগে কাজ করো তাহলে তোমাদের ঝামেলা হতে পারে। এজন্য সবসময়ের জন্য কাছের কোণটা নিয়ে কাজ করবে। তাহলে আমরা লিখি এখন tan এ ডি বি ইকুয়াল টু লম্ব বাই কি ভূমি, অর্থাৎ tan লম্ব ভূত, অর্থাৎ tan মানে লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি করতেছি, প্রথমে কাছের কোণটা নেই। এখন এই কোণটা কত দেখো 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি যেটা সোজা হয়ে থাকে, মূলত যেমন এই স্কেলটা এটা সোজা হয়ে গেছে, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হচ্ছে যে এ। তাহলে আমরা লিখলাম এ বি, আর ভূমিটা কি আছে বিডি, তাহলে লিখি বিডি। তাহলে এখানে কি আসছে, tan 60 ডিগ্রি মান কত √3, tan 45 ডিগ্রি মান কত 1, tan 30 ডিগ্রি মান কত 1/√3। এই যে বিষয়টা, এই কিন্তু জটিল বিষয় নয়, কারণ tan 45 ডিগ্রি মান 1,
বা cot 45 ডিগ্রি মান 1, এই মানগুলো মনে রাখা জটিল কিছু নয়। এর মান কিভাবে বের করতে হয় সে সম্পর্কে কিন্তু এর পূর্বে আমি ক্লাস নিয়ে তোমাদের দেখিয়েছি। দেখো তা এখানে tan 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু AB বাই BD। এখন এটা আমরা এভাবে লিখতে পারি √3 BD বা ইকুয়াল টু AB বা BD ইকুয়াল টু AB বাই √3। তাহলে আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম। যদি এক নম্বর সমীকরণ না দিই তবুও কিন্তু সমস্যা নয়, কারণ এখানে বিডি আমরা বের করে রাখছি। এখন আমরা কি করব দেখো, আবার tan, যেহেতু এখানে অতিভুজের কোনো ফাংশনে কাজ করা হচ্ছে না তাই আমরা tan নিয়ে করছি। আমরা যদি tan না নিয়ে আমরা যদি cot নিয়ে কাজ করি তবুও এই অঙ্ক সমস্যা সমাধান করা সম্ভব। ঠিক আছে, tan নিয়ে যে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, দেখো tan ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB আর ভূমি আছে BC, বা tan 30 ডিগ্রি মান কত 1/√3 ইকুয়াল টু AB আর BC মানে কি, এই দেখো BC এর একটা মান আমরা এখানে পাইছি 25 প্লাস BD, 25 প্লাস BD, বা √3AB ইকুয়াল টু 25 প্লাস BD, বা √3AB ইকুয়াল টু 25 প্লাস BD এর এই যে মান আমরা পাইছি AB বাই √3, এই BD এর জায়গায় আমরা সেই AB বাই √3 টা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, দেখো AB বাই √3, বা এখানে AB বাই √3 টা আমরা যেহেতু উচ্চতা AB এর মান বের করব তাই আমরা AB বাই √3 টা বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো তাহলে √3 AB মাইনাস AB বাই √3 ইকুয়াল টু 25। তাহলে আমরা এটা যদি লসাগু করি তাহলে কি হয়, বা √3 ইনটু √3 AB মাইনাস AB বাই √3 ইকুয়াল টু 25, বা দুটো √3 মানে কি একটা 3, দুটো √a মানে কি একটা a, দুটো √2 মানে কি একটা 2, দুটো √10 মানে কি একটা 10। তাহলে আমরা 3AB মাইনাস AB ইকুয়াল টু 25 √3, অর্থাৎ √3 ভগ্নাংশ যদি উভয় পক্ষে থাকে তাহলে কি করতে হয়, কোণাকুণি গুণ করতে হয়। তাহলে তিনটে √3 থেকে যদি একটা তিনটে AB থেকে যদি একটা AB বাদ দিই আমাদের দুটো AB থাকে ইকুয়াল টু 25 √3, বা AB ইকুয়াল টু 25 √3 বাই 2, অতএব AB ইকুয়াল টু, আমরা যদি ভাগ করি ক্যালকুলেটর করি তাহলে দেখো আমাদের কত আসে। আমরা প্রথমে কি করব 25 তারপরে √3 দিলাম, এবার আমরা ভাগ 2 দেব, ইকুয়াল টু আমরা তাহলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 21 দশমিক অর্থাৎ 0.651 মিটার প্রায়। এটা আমাদের অ্যানসার। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করলাম, এই অঙ্কর ভিতরে আমার মনে হয় না তোমাদের বুঝতে কোনো সমস্যা। তোমরা যদি আগ্রহ সহকারে একটু দেখার চেষ্টা করো এবং করার চেষ্টা করো, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে মনোযোগ যদি দাও তাহলে এই অঙ্ক তোমাদের কখনো ভুল হবে না। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। 15 নম্বর অঙ্কটা আমাদের বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে
60 মিটার এগিয়ে আসলে মিনারটির উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটি চিত্র আঁকে নেব। দেখো আমাদের কি বলেছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে 45 ডিগ্রির পরিমাপের একটা চিত্র আঁকালাম। ঠিক আছে, দেখো এবার আমাদের বলছে 60 ডিগ্রি কোণ আঁকতে। এটা আমরা যদি এ দিই, এটা যদি আমরা বি দিই, এটা আমরা সি দিলাম, এটা আমরা ডি দিলাম, এটা আমাদের 60 ডিগ্রি কোণ আর এটা আমাদের 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, বলছে যে কোন স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে 60 মিটার, অর্থাৎ সি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে আমাদের 60 সি বিন্দু থেকে 45 ডিগ্রি কোণ, এই সি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপাদন করছে। আমি তোমাদের প্রথমে একটা কথা বলছিলাম যে এই অঙ্ক করার সময় সব সময়ের জন্য বড় কোণটা কাছের দিকে হবে, ছোট কোণটা দূরে হবে, অর্থাৎ তোমাদের কোণ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আসলে কোণ কাকে বলে, কত প্রকার, কি কি, এই সম্পর্কে আমি একটা বিস্তারিত ক্লাস তোমাদের কিন্তু নিয়ে আমি দেখিয়েছি। তারপরও আমি পুনরায় তোমাদের এই কোণ সম্পর্কে আবার একটি সুন্দর করে, খুব ভালো করে একটা ক্লাস দেওয়ার চিন্তা করছি। দেখো এখানে মিনার, এই মিনারটা হতে পারে কোনো ঈদগাহ মিনার হতে পারে, কিংবা কোনো হচ্ছে যে মসজিদের মিনার হতে পারে, কিংবা গির্জা হোক, মন্দির হোক, যে কোনো কিছুর একটা মিনার হতে পারে। এমন একটা মিনার যেখান থেকে মূলত সি বিন্দুতে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেখান থেকে যদি 60 মিটার এগিয়ে যাওয়া যায় তাহলে ডি বিন্দুতে আমাদের 60 মিটার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে সূর্য যদি যত উপরের দিকে যাবে তত কিন্তু ছায়া কাছে যায়, অর্থাৎ যত উপরের দিকে উঠবে, অর্থাৎ সোজা হয়ে মাথার দিকে আসবে, তত কিন্তু মূলত হচ্ছে যে ছায়া কি হয়, সবসময় কম হয়। আবার সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন কিন্তু ছায়া তত বেড়ে যায়। এটার সাথে তোমরা ডিগ্রি পরিমাপটা করতে পারো। দেখো আমরা এখানে লিখি যে মিনারের উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখি যে মনে করি মিনারের উচ্চতা এ বি ইকুয়াল টু হোয়াট, আমাদের মিনারের উচ্চতা এ বিটা বের করতে হবে। এখন লিখি মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মিনারের উন্নতি কোণ বা মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ একই কথা। মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি তোমাদের বলছিলাম যে এখানে যে আগের অঙ্কে বলেছি, পূর্বের অঙ্কে বলেছি যে বিসি মানে কি, বিসি মানে এই সিডি আর বিডি এই দুটি অংশের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে লিখি, এখানে বিসি ইকুয়াল টু সিডি প্লাস বিডি। এখন সিডি মানে কত দেওয়া আছে, সিডি মানে এখানে 60 দেওয়া আছে প্লাস বিডি। তাহলে এখন কি করব, এখন যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে এই যে আমি তোমাদের বলেছি যে কাছের কোণটা নিয়ে সবসময় কিন্তু আগে কাজ করতে হয়। তাহলে আমরা কি করব, tan a db নেব, tan না নিয়ে আমরা cot নিয়েও এই কাজটা করতে পারি। আরেকটা বিষয় আছে এই যে এখানে কিন্তু অতিভুজের কোনো ফাংশনে কাজ করা হচ্ছে না, এজন্য আমরা মূলত sin কিংবা cos যাব না। আমরা যেহেতু লম্ব এবং ভূমি অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর কাজ রয়েছে, তাই আমরা এটাকে এইভাবে tan দিয়ে করব।
তাহলে এখন tan এ ডি ডি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি AB, লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BD। তাহলে দেখো আমরা পূর্বের অঙ্ক জেনেছিলাম যে tan 60 ডিগ্রি মান √3 হয়। তাহলে √3 ইকুয়াল টু AB বাই BD। তাহলে এই BD দিয়ে যদি √3 এর গুণ করা হয় তাহলে √3 BD ইকুয়াল টু AB হয়, অর্থাৎ BD ইকুয়াল টু AB বাই √3। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ নাও দিই তবুও আমাদের সমস্যা না। এখন আমরা কি করব, এখন যে বিষয়টা আমরা করব সেটা হলো এই যে এখানে আমরা এবার 45 ডিগ্রি কোণ নিয়ে কাজ করব। তাহলে লিখি আমরা আবার tan ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan ACB মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু AB আর ভূমি আছে যেহেতু 45 ডিগ্রি নিয়ে করছি, অর্থাৎ পুরো ত্রিভুজটা নিয়ে কিন্তু আমরা এবার কাজ করছি, অর্থাৎ ABC নিয়ে কাজ করছি। সেহেতু আমাদের এখানে ভূমিটা হবে BC বা tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান 1। তাহলে 1 ইকুয়াল টু AB আর BC মানে কি এখানে দেখো, BC মানে এখানে 60 প্লাস BD। তাহলে আমরা কি লিখব? AB ইকুয়াল টু 60 প্লাস BD। কারণ কি এই 1 এর নিচে একটা 1 আছে, যে কারণে কোণাকুণি গুণ হয়। ভগ্নাংশ উভয় পক্ষের সমাধানের নিয়মে যদি উভয় পক্ষে ভগ্নাংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোণাকুণি গুণ করতে হয়, এটা আমরা জানি। দেখো AB লিখলাম, এবার 60 অর্থাৎ 60 প্লাস BD মানে AB বাই √3। তাহলে লিখলাম AB বাই √3, বা আমরা যদি AB বাই √3 টা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হবে। AB বাই √3 ইকুয়াল টু 60 অর্থাৎ 60। তাহলে এবার যদি আমরা লসাগু করি, দেখো এই পাশে লসাগু করি, বা √3AB মাইনাস AB বাই √3 ইকুয়াল টু 60, বা আমরা যদি AB কমন নিই তাহলে √3 মাইনাস 1 হয়, আর √3 দিয়ে যদি 60 কে গুণ করি তাহলে 60 √3 হয়। একটা বিষয় আছে যে সব সময় জন্য সহগ অর্থাৎ সংখ্যা রাশিটা মূলত চলক রাশির আগে লিখতে হয়, অর্থাৎ √3 মাইনাস 1 ইনটু AB লেখা উচিত। তবে তোমরা যদি এভাবে লিখো তবুও সেটা ভুল নয়, ঠিক আছে? তাহলে দেখো আমরা AB ইকুয়াল টু 60 √3 বাই √3 মাইনাস 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কি করব? যে লিখব 60 √3, 60 √3 লেখার পরে আমরা ক্যালকুলেটরে ভাগ দিলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট √3 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে সমান দিলাম। এভাবে করলে মূলত অঙ্ক ভুল দেওয়ার সম্ভাবনা তোমাদের কম থাকবে। যদি ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে করো তাহলে ভুল রেজাল্ট আসবে না, সব সময়ের জন্য সঠিক রেজাল্টটা আসবে, ঠিক আছে? এটার দিকে তোমরা খেয়াল রেখো। তাহলে আমরা লিখি 141.962 মিটার
প্রায়, এই প্রায় কথাটা তোমরা অবশ্যই লিখবা, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের এই অঙ্কই আমি কোনো তথ্য দিতে ভুল করি নাই। ইনশাল্লাহ আশা করি তোমরা এই অঙ্ক খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এবার পরবর্তী অঙ্কটা করি। এবার 16 নম্বর অঙ্কটা বলছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখে যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে দেখো আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে এই যে একটা চিত্র আঁকে নিই। দেখো চিত্র আঁকিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। এখানে এবিটা হচ্ছে আমরা টাওয়ার মনে করি, এবিটা টাওয়ার। নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এবি যদি টাওয়ার হয়, এই টাওয়ারের উন্নতি কোণটা এটা হচ্ছে যে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা আমরা দিয়ে দিলাম। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে, এই ডি বিন্দু থেকে যদি 32 মিটার পিছিয়ে যাওয়া হয়, ডি বিন্দু থেকে যদি 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ সি বিন্দুতে আমাদের 30 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নদীর বিস্তার বি ডি। ক্লিয়ার কথা? অর্থাৎ অঙ্ক মূলত এমন ভাবে আসতে পারে, তোমরা হয়তো বুঝতে তোমাদের সমস্যা হয়। প্রশ্ন পাওয়ার পর সবসময় যদি একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রশ্নটা অন্তত পক্ষে 1-2 মিনিট ভালো করে একবার দুইবার পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে অঙ্ক মূলত কি চাওয়া হচ্ছে, অঙ্ক কি বলা হচ্ছে সেটা অবগত হওয়া। যদিও অঙ্কটা ভালো করে বোঝা যায়, যদি 2-3 বার পড়ো বা বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই মাথায় ঢুকবে, অর্থাৎ মাথায় প্রবেশ করবে, মাথায় ধরবে যে কি করতে হবে। এখন দেখো আমরা 16 নম্বর অঙ্কটা করছি। তাহলে আমরা মনে করি যে টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল টু হোয়াট, এবং নদীর বিস্তার আছে কি বিডি। তাহলে নদীর বিস্তার বিডি, বিডি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমাদের দুটো মান বের করতে হবে। আমাদেরকে দুটো মান বের করতে হবে, একটা হচ্ছে টাওয়ারের উচ্চতা আর একটা হচ্ছে যে নদীর বিস্তার বিডি। এই দুটো মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো ওই টাওয়ারের উন্নতি কোণ কত দেওয়া আছে, তাহলে আমরা লিখি এখানে টাওয়ারের উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা টাওয়ারের উন্নতি কোণ লিখলাম যে ডি বিন্দুতে 60 ডিগ্রি আর সি বিন্দুতে কত 30 ডিগ্রি আমরা লিখেছি। এ ডি বি 60 ডিগ্রি, এ সি বি 30 ডিগ্রি। এখন এখানে বিসি ইকুয়াল টু সিডি প্লাস বিডি। তা সিডি মানে কত 32 প্লাস বিডি। তোমাদের একটা কথা বলি আমি, দেখো আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মে করে যাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু ধরতে পারতাম যে এ বি উচ্চতা হচ্ছে যে সমান x ধরি, এরকম আমরা কিন্তু ধরেও করতে পারতাম। তোমরা যদি ধরে করো তবুও তোমাদের ভুল হবে না।
আবার যদি তোমরা এ বি এটা সরাসরি করো তবুও তোমাদের ভুল হবে না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের যেমন খুশি তোমরা তেমন করতে পারো, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের উচ্চতা এ বি বের করতে হবে, নদীর প্রস্থ বিডি বের করতে হবে। ঠিক আছে, তো এখন tan, যেহেতু আমাদের অতিভুজের কোনো ফাংশন নাই সেহেতু আমরা tan নিয়ে অথবা cot নিয়ে যে কোনো একটা নিয়ে কাজটা করতে পারি, অঙ্কটা করতে পারি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে tan a d b, আমি প্রথমেই তোমাদের একটা বিষয় বলেছি যে সেটা হচ্ছে এই যে কাছের কোণটা নিয়ে সবসময়ের জন্য আগে কাজ করতে হবে। তাহলে দেখো লম্ব বাই কি ভূমি, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি AB আর ভূমি হচ্ছে BD, বাট √3 ইকুয়াল টু AB বাই BD। এটা যদি আমরা আর গুণ করি তাহলে দেখো √3 BD ইকুয়াল টু AB আসবে, অর্থাৎ BD ইকুয়াল টু আমরা AB বাই √3 লিখতে পারি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ না দিলেও আমাদের সমস্যা নাই, আমাদের মান তো লাগবে, এই কারণে আমরা বসাতে পারি। লিখি আবার tan ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে tan ACB মানে হচ্ছে tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BC, বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর AB লিখলাম, আর BC মানে দেখো এখানে আমরা পাইছি কি 32 প্লাস BD, অর্থাৎ 32 প্লাস BD, বা আমরা যদি আর গুণ করি তাহলে √3 AB ইকুয়াল টু 32 প্লাস BD পাই। তাহলে এখানে যে বিষয়টা হয় দেখো, এই যে BD এর মান আমরা এখানে পাইছি AB বাই √3, এটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা লিখি √3 AB ইকুয়াল টু 32 প্লাস BD এর মান কত AB বাই √3, মান বসিয়ে এই কথাটা যদি সাইডে লেখো তবুও সমস্যা নেই, আবার যদি না লিখো তবুও সমস্যা নেই। তাহলে আমরা এবার কি করব, আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এই যে এই AB বাই √3 টা বাম পাশে নিয়ে আসবো। তাহলে AB বাই √3 লিখি, তাহলে ইকুয়াল টু কত লিখব 32 লিখব। তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা লসাগু করি, দেখো বা √3 ইনটু √3 AB মাইনাস AB বাই 3√3 ইকুয়াল টু 32, বা 3AB মাইনাস AB ইকুয়াল টু 32√3, বা তিনটে AB থেকে যদি আমরা একটা AB বাদ দিই তাহলে দুটো AB হয়, আর দুটো √3 মানে কিন্তু একটা 3 হয়, ইকুয়াল টু 32√3 লিখলাম, বা AB ইকুয়াল টু 32√3 বাই 2, বা AB ইকুয়াল টু 16√3, অর্থাৎ 16 দুগুণে 32, তাই আমরা যদি এই জায়গায় উত্তর লিখে দিই তাহলেও হবে, আবার যদি এটা ভাঙিয়ে দিই তবুও হবে। দেখো 16√3 ইকুয়াল টু হয় আমাদের, অতএব AB ইকুয়াল টু 27.7
713 লেখা যায় এত মিটার প্রায়। এবার আমাদের বলছে যে নদীর বিস্তার নির্ণয় করার ক্ষেত্রে নদীর বিস্তার কি ছিল বিডি। তো বিডি তে 1 নম্বর সমীকরণ আমাদের ছিল, তাই না? তাহলে আমরা লিখি যে আবার নদীর বিস্তার বিডি ইকুয়াল টু এবি বাই √3। এখন একটা বিষয় দেখো, এখানে এবি এর মান কিন্তু পয়েন্টও আমরা বের করছি, আবার 16√3 বসাইছি। যেহেতু এখানে 16√3 রয়েছে, আবার এখানে নিচে √3 রয়েছে, তাহলে আমরা এই মানটা বসাই। দেখো 16√3 বাই √3, তাহলে আমরা 16 পেলাম, অর্থাৎ 16 মিটার। তাহলে এটা আমাদের অ্যানসার। তাহলে আমরা টাওয়ারের উচ্চতা পেলাম 27.7183, কারণ 2 পরে 8 ছিল, এই কারণে আমরা 2 জায়গায় 3 লিখেছি। পয়েন্টের উপরে যদি 5 এর উপরে সংখ্যা থাকে সেই সময় মূলত 1 বাড়িয়ে লিখতে হয়। দেখো, আর এখানে আমরা নদীর বিস্তার পাইছি 16 মিটার। তাহলে আমার মনে হয় সামগ্রিকভাবে এই অঙ্কটা করালাম, তোমাদের সমস্যা নেই। এবার আমি নেক্সট দুটো অঙ্ক তোমাদের করাবো, ঠিক আছে? আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমরা এটা একটু ভালো করে দেখার এবং বোঝার চেষ্টা করো, দেখবে তোমাদের কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্ক দুটো করি। এখানে 17 নম্বর অঙ্কে বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা একটা খুঁটি মূলত প্রথমে আঁকিয়ে নিই। দেখো, এটা একটা লম্বা খুঁটি। এই খুঁটিটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখান থেকে এরকম চিত্রটা আঁকাতে পারি। এখানে বিষয়টা আছে এমন যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে ভূমির সাথে এটা আছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমার বলছে 64 মিটার লম্বা খুঁটিটা, তাহলে পুরো খুঁটিটা এবি কত? এবি আছে যে 64 মিটার। এখন আমাদের বলছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এসি অংশটা। তো এসি অংশটাই আছে যে সিডি অংশ। এসি অংশটাই ভেঙে কিন্তু সিডি অংশ, অর্থাৎ এসি অংশটা ভেঙে ভূমির সাথে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যে কারণে এখানে আমরা এই সিডি অংশটা x ধরতে পারি। তাহলে আমাদের বিসি অংশটা কি হয়? এবি টা পুরোটা ছিল কত? 64 মিটার। তাহলে বিসি অংশটা হবে আমাদের 64 মাইনাস x মিটার, ঠিক আছে? তাহলে আমরা লিখি 17 নম্বরে। দেখো 17 নম্বরে আমরা লিখি যে মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য AB ইকুয়াল টু 64 মিটার এবং খুঁটিটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য AC equal to CD equal to x মিটার এবং BC equal to 64 minus x মিটার। এখানে ভূমির সাথে উৎপন্ন কোণ
এ উৎপন্ন কোণ বিডিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে অতিভুজ এবং লম্ব, অতিভুজ এবং লম্বর যেহেতু ফাংশন রয়েছে, সেহেতু আমরা এখানে সাইন নিয়ে কাজ করতে পারি অথবা কসেক নিয়েও কাজটা করা যেতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে ভূমির কোনো ফাংশন নেই, সেহেতু আমরা ট্যান বা কট এখানে নিয়ে আসব না। তাহলে আমরা এখানে নিয়ে আসবো কি, আমরা এখানে সাইন নিয়ে আসব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে সাইন কোণ বিডিসি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার বিষয়টা এমন যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক বা অতি একই কথা। এখানে সাগর মানে কি, সাইন থিটা ইকুয়াল টু লবণ মানে কি লম্ব, আর অনেক মানে অতিভুজ। অর্থাৎ সাগরে লবণ অনেক অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি আছে আমাদের, লম্ব এখানে বিসি আছে আর অতিভুজ কি আছে, সিডি আছে। তাহলে sin 60 ডিগ্রি মান কত, √3/2 ইকুয়াল টু বিসি মানে কি, বিসি মানে 64 মাইনাস x, সিডি মানে কি x। তাহলে আমরা যদি r গুণন করি তাহলে কি হয়, √3x ইকুয়াল টু 64 দুগুণী কত, 128 মাইনাস 2x। এখন আমরা কি করব, 2x টা বাম পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয় ইকুয়াল টু 128। এখানে আমরা x যদি কমন নিই সেই ক্ষেত্রে কি হয়, √3 প্লাস 2 ইকুয়াল টু 128। তাহলে আমরা যদি √3 প্লাস 2 এটা ডানি পাশে নিয়ে যাই তাহলে কত হবে, √3 প্লাস 2 বা x ইকুয়াল টু, আমরা একবারে এটা ক্যালকুলেটর করতে পারি এভাবে যে দেখো 128 ভাগ ফার্স্ট ব্র্যাকেট √3 প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, তাহলে কত আসছে 34.29, সাতের পরে অনেক তাই আমরা সাথে জায়গায় 8 লিখবো, অর্থাৎ এত মিটার প্রায়। অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার প্রায়। এটা আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্ক বুঝতে সমস্যা, তোমরা এটা এভাবে করবা তাহলে তোমাদের হবে। ভাঙা খুঁটির জায়গায় দেখা যাচ্ছে যে তোমাদের গাছ থাকতে পারে, তারপরে কি টাওয়ার থাকতে পারে, তবে গাছের নামটাই বেশি আসে। ঠিক আছে, তা তোমরা এটা এভাবে করবে। আসো এখানে আমরা এবার 18 নম্বর অঙ্কটা করব, কারণ 18 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর অঙ্ক সৃজনশীল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষায় আসে, এজন্য এটা আমাদের মনোযোগী হয়ে করা অবশ্যই কর্তব্য। তাহলে আসো আমরা 18 নম্বর অঙ্কটা করি। 18 নম্বর অঙ্কটা আমাদের বলছে একটি গাছ ঝড়ে ভেঙে গেল, একটা গাছ ঝড়ে ভেঙে গেল, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। আসলে একটা বিষয় কি দেখো, তোমরা যাদের বাড়ি শহরেই হোক আর গ্রামেই হোক, মূলত দেখবা যে যখন ঝড়ে অনেক সময় গাছ ভেঙে বিচ্ছিন্ন না হয়ে কিন্তু মাটিতে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে কলা গাছ কিন্তু এভাবে অনেক ভাঙে দেখা যায়, একটু ঝড় হলেই ভেঙে যায় এবং ভেঙে মাটিতে পড়ে।
ওই যে ভাঙা অংশ আর যে গোড়া অর্থাৎ যেটা লম্বা হয়ে রয়েছে গাছের গোড়া, সেটা অর্থাৎ ভাঙা অংশ আর ওই দণ্ডায়মান অংশ ওই জায়গাটায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আসো আমরা চিত্রটা আঁকাই। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, দেখো এটা আমরা 30 ডিগ্রি কোণ দিলাম। যে এই যে গাছের গোড়া এবং ভাঙা অংশ, এখানে বলছে গাছের গোড়াটা কি বি, থেকে আছে বি থেকে 12 মিটার দূরে, অর্থাৎ সি বিন্দুতে পড়ে, অর্থাৎ 12 মিটার। হ্যাঁ, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ সি বিন্দুতে গাছের গোড়াটি মাছের ভাঙা অংশটা এই সি বিন্দুতে মূলত কি করছে, স্পর্শ করছে। তো এখন আমরা জানি যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আসলে সমকোণী ত্রিভুজ ছাড়া তো করা সম্ভব নয়। ঠিক আছে, কারণ নবম দশম শ্রেণীর যে অঙ্ক আছে তার অধিকাংশ অঙ্কই মূলত সমকোণী ত্রিভুজের আওতাভুক্ত। এই জন্য সমকোণী ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত এবং খুব সুন্দর একটা জ্ঞান তোমাদের থাকা অবশ্যই কর্তব্য, বা অবশ্যই আছে যে মূলত সমকোণী ত্রিভুজটা সম্পর্কে তোমাদের অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। তো এখানে যদি এটা 30 ডিগ্রি হয়, তা স্বাভাবিকভাবেই কিন্তু এটা 60 ডিগ্রি হয়। তোমরা যদি এটা 60 ডিগ্রি না দাও তবুও তোমাদের সমস্যা নাই। তো এখন আমরা মনে করি 18 নম্বর, মনে করি যে আমাদের বের করতে বলেছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। মনে করি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য AB equal to BD প্লাস AD, অর্থাৎ AD অংশটুকু আর BD অংশটুকু যদি আমরা যোগ করি তাহলে কি AB অংশটুকু পাবো। এখন আর একটা বিষয় খেয়াল রাখো, এই AD অংশটুকুই কিন্তু ভেঙে মাটিতে পড়েছে, তাই না, মাটি স্পর্শ করছে। তাহলে আমরা এখানে এই BD প্লাস এই AD জায়গায় কিন্তু আমরা CD লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ AB বের করতে হবে, অর্থাৎ তাই AD মানে তো আবার এখানে CD, অর্থাৎ অতিভুজটা আমার বের করতে হবে, আবার কি BD দূরত্বটাও আমার বের করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যটাও বের করতে হবে। অর্থাৎ দুটো অংশ জোড়া দিলে আমার AB অংশটা পাবো। তাহলে আমার লক্ষ্য থাকবে আমি অতিভুজ পাবো কোন সিস্টেমে করলে, বা আমি বিডি দৈর্ঘ্যটা কিভাবে পাবো। এখন আমরা এখানে প্রথমত মূলত যেহেতু আমার দুটো অংশের দৈর্ঘ্য বের করতে হবে, একটা আছে এডি আর একটা আছে বিডি, অর্থাৎ এডি মানে কিন্তু সিডি। তো দেখো ভাঙা অংশ, এখানে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ বিডিসি সমান 30 ডিগ্রি কোণ কি করছে, উৎপন্ন করে। এবং গোড়া থেকে সি বিন্দুতে কি করছে, 12 মিটার দূরে এসে কি করছে, সি বিন্দুতে মাটি স্পর্শ করছে। তাহলে এবং বিসি সমান 12 মিটার। তাহলে এখানে দেখো যে আমার যেটা করতে হবে সেটা কি, যে আমি প্রথমে কি করব, ট্যান নিয়ে কাজ করি। দেখো
ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো ট্যান এ বি ডি সি, বিডিসি মানে কি লম্ব বাই ভূমি। একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে লম্ব বিসি আর ভূমি আছে যে বিডি। এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এ কারণে যে যখন ডি কোণ হয় তখন তার বিপরীত বাহু কি হয়, লম্ব হয়, আর সন্নিহিত বাহু হয় ভূমি। এখন দেখো যে এখানে tan 30 ডিগ্রি মান কত, 1/√3 ইকুয়াল টু বিসি মানে 12 বাই বিডি। তাহলে আমরা কি পাই, বিডি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 12√3 পাচ্ছি। আবার আবার সাইন কোণ বিডিসি ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কি বিসি আর অতিভুজ আছে সিডি। আমি বলেছি যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কিন্তু লম্ব বিসি, যদি 60 ডিগ্রি কোণ হতো তাহলে কিন্তু লম্ব বিডি হতো। যদি 60 ডিগ্রি কোণ ধরে আমরা অঙ্কটা করতাম তাহলে কিন্তু লম্ব বিডি হতো, যেহেতু 30 ডিগ্রি দেওয়া রয়েছে এই ক্ষেত্রে আমাদের লম্ব বিসি। তাহলে sin 60 ডিগ্রি মান 30 ডিগ্রি মান কত, হাফ ইকুয়াল টু বিসি মানে 12 বাই সিডি, বা সিডি ইকুয়াল টু 12 দুগুণে 24, বা সিডি মানে তো এডি তাই না, তাহলে এডি মানেও 24। তাহলে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি এ বি ইকুয়াল টু এডি প্লাস বিডি। এডি মানে কত 24 আর বিডি মানে এই যে 12√3 আছে, অর্থাৎ 12√3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে একবারে কিন্তু আমরা পেয়ে যাই 24 প্লাস 12√3, অর্থাৎ আমরা কিন্তু একবারে পাই 44.785 মিটার প্রায়। এটা এই প্রায় কথাটা তোমাদের লিখতেই হবে। আসলে মূলত এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এটা প্রায় ক্ষেত্রে সৃজনশীলে পাবা। ঠিক আছে, বোর্ড প্রশ্ন, মডেল প্রশ্ন, যে কোনো প্রশ্নই দেখবা যে এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি এসেছে। এখানে মূলত আমাদের কাজ থাকবে কি, যে কোনো সিস্টেমে আমার অতিভুজ বের করতে হবে এবং লম্ব আমার বের করতে হবে। যদি এই দুটো বিষয় আমি কাজ করতে পারি, অর্থাৎ এই দুটো জিনিস আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হোক আর সেই খুঁটির দৈর্ঘ্য হোক, গাছ যে দৈর্ঘ্যই হোক না কেন, আমি খুব সহজে সলভ করতে পারবো। আশা করি, আমার মনে হয় না যে এই অঙ্ক তোমাদের আর কোনো সমস্যা আছে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।